নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়েছি, 1 ফিট পানি নাই। তিস্তা পুরা মরুভূমি পানায় ভর্তি হয়ে গেছে। আমরা তো দাবি করে যাচ্ছি, গতকাল আমরা সারাদিন বিভিন্ন কর্মসূচিতে ছিলাম, আজকে সকালে পদযাত্রা করেছি। এখন আমরা তিস্তা পানিতে নেমে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আসলে তিস্তায় কোনো পানি নেই। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। আমরা বারবার একটা কথা উচ্চারণ করি, আন্তর্জাতিক নদী আইনে আমাদের যতটুকু হিস্সা ততটুকু পানি দেওয়া হোক আমাদেরকে। এই তিস্তা একসময় এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, সমৃদ্ধ এলাকা হিসেবে পরিগণিত ছিল, সেটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে। মানুষ ছিন্নমূল হয়েছে, মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে। কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন রংপুরে বেড়েই যাচ্ছে। 2 কোটি মানুষের জীবন, 2 কোটি মানুষের প্রাণ এই তিস্তা নদী। এইটা আমাদের জীবন রেখা। এটাকে রক্ষা না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। এবং যতদিন আমাদের এই দাবি আদায় হবে না, ততদিন আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সংগঠিত করে রাখবো। হ্যালো, হ্যাঁ, আমাদের আসলে সময়ের অভাব, সে কারণে আমরা যেহেতু এখনো আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথির বক্তব্য শুনে নেই, তারপরে আমরা এই পদযাত্রা করে রংপুর জেলা স্কুল পর্যন্ত যাব, সেজন্য বাকি ডকুমেন্টারি দেখানো হলো না। আমি এবার আহ্বান জানাবো যে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি আমাদের তিস্তা পাড়ে এসে আমাদেরকে উজ্জীবিত করেছিলেন, সেই আমাদের প্রিয় নেতা বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই আসুন বক্তব্য রাখবেন। আজকের এই মহতী সভায় সত্যি দেখেন আজকের এই সভায় সম্মানিত সভাপতি, তিস্তা বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ আসাদুল আহমেদ দুলু, আর আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি ঢাকা যিনি আমাদের খুব কাছে বসে আছে, এই যে ভাই কুটনি বুড়ি নাম কি তাকে যারা তাড়িয়েছে তার মধ্যে একটা বঙ্গোপসাগর বাংলা সিংহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। আব্বাস ভাই যখন এটার সঙ্গে যুক্ত হয়েছেন, আব্বাস ভাই যখন যেটার সঙ্গে যুক্ত হন সেটা সফল হয়। আমাদের এখানে যারা আছেন মাননীয় নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটু এদিকে তাকেন। গরম একটু পড়ছে কিন্তু চুপচাপ হয়ে গেলে হবে কি করে? আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ করে চলতেছে। রংপুরের মানুষ যখন জেগেছে, লালমনিরহাটের মানুষ যখন জেগেছে, মানুষ যখন জেগেছে, কুড়িগ্রামের মানুষ যখন জেগেছে, বাকিটার কথা তো বললাম না, বাকির কথা বললে তো এখনই অকাল পানি দিতে হবে। এই জায়গায় কোন আপোষ নয়, আছে আমাদের নেতা জনাব তারেক রহমান, কাল বা পরশু আপসী নেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছে।
কি বললাম, কি আসছে? আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা। আমি বক্তৃতা আজকে করবো না, কারণ মিছিল করবো, আপনাদের বক্তৃতা করবেন। শুধু এতটুকু বলি, দুলু ভাই যে ঐক্যের জায়গা তৈরি করেছেন, দুলু ভাই যেন মানুষকে মানুষের কাছাকাছি এনেছেন, আমি নিশ্চিত। এইভাবে বললে হবে, এইভাবে বললে হবে, দুলু ভাই তুমি এগিয়ে চলো, দুলু ভাই তুমি এগিয়ে চলো। দুলু ভাই, আরে ভয় কি আছে? দুলু বললে দুদু বোঝায়, দুদু বললে দুলু বোঝায়। আপনারা বলছেন, আমার মনে হচ্ছে আমার নামে আপনারা ছিল। বিজয় অনিবার্য, বিজয় বিজয়। এবার একটা ছোট্ট স্লোগান দিয়ে চলে যায়। আমি মির্জা বলবো, আপনি কি বলবেন? আব্বাস, মির্জা, তারেক, তারেক রহমান, এইরকম বলুন ইনশাল্লাহ। খুদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই গণপদযাত্রা পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, জননেতা জনাব মির্জা আব্বাস, জননেতা জনাব মির্জা আব্বাস। বুঝাইতে পারতেছি না। আজকে তিস্তাবাসী আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং এই সভার সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই দুলু, মঞ্চের ইসলামের সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনে রংপুরের পানি বঞ্চিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কি আপনাদের মধ্যে একটা স্লোগানের চেষ্টা করবো? জাগো বারে, জাগো বারে, হয়েছে চেষ্টা করলাম, কারণ আমার তো এখানে এই মুহূর্তে কিছু করার নেই। এখন শুধু আপনাদের সঙ্গে আমি যতটুকু পারি হাঁটবো, বয়স হয়ে গেছে, যতটুকু পারি আপনাদের সমর্থন দিয়ে যাব, যতটুকু পারি আপনাদের কাজ করে যাবো আপনাদের সঙ্গে। আমি দুলুকে বলেছিলাম, দুলু আজকের প্রোগ্রামটা আমি না আসি, আমার নিজস্ব একটা ব্যক্তিগত একটা কাজ ছিল, অনেক বড় ধরনের আমার কাজ ছিল, সেটা আমি বাদ দিয়ে আমি এখানে চলে আসছি। কারণ গত প্রোগ্রামে আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি। আমি তখন 30 জন সিঙ্গাপুরে চলে গিয়েছিলাম। আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্ম হতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি। এই কারণে গর্বিত মনে করছি যে আমি বিশ্বাস করি
এই দাবি, এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। প্রিয় ভাইরা, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। ইতিহাস মনে করিয়ে দেয়, এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়েন, এই পানি দিয়ে, এই পানির অভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, যারা নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিলেন। আগে সারা বাংলাদেশকে, শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশে 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা তো আমাদের একটা উদাহরণ মাত্র, সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফরাক্কা বন্ধ করেছে, সুরমা কুশিয়ারা বন্ধ করেছে, আরো বহু নদী আমার সামনে আছে, নাম বলতে পারবো না, 54টি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমরা অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম, যদি হাসিনার মতো একটা চামচার সরকার বাংলাদেশে না আসতো। এই পানি নিয়ে কোনো কথা তারা কোনদিন বলে নাই, আমরা বলছি। আর আরেকজন লোক বলেছিল, আমি আজকে তাকে স্মরণ করি, এই তিস্তা পানি মানুষের ভাইদের সামনে, সে আমার আরেক পরম স্নেহময় ইলিয়াস আলী সিলেটের, আমার মনে হয় দূরের অপরি বয়স ছিল। তো এই ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল। দূরকে সাবধান করবো, ওই জায়গায় একটু সাবধান থাকে। ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না। সন্তান বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, দুই উদ্যোগ নিয়েছে, আমি এসে অত্যন্ত আশ্চর্য হয়েছি। এত সুন্দর গুছানো একটি আয়োজন, একটি আন্দোলন আমি অন্তত কখনো দেখি নাই। আমি আন্দোলন করেছি, কিন্তু একক আন্দোলন দাঁড় করানো ঢাকা শহরে আমি করেছি এক সময়, দুই জেলা করেছিলাম, করে এটা অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা সহিংস নয়, তিস্তা নদীর দিকে আমি একটি গল্প দিয়ে আপনাদের সামনে মালদের গল্প বলছি। বহুদিন আগের কথা বলছি, বহুত আগের কথা। তখন জার্মান জার্মানি আপনাদের তিস্তা নদী আছে না, এই তিস্তা নদীর মধ্যেই জার্মান এক নদী আছে, তার নাম হল রাইন নদী। রাইন মনে রাখবেন, নদীর নাম হল রাইন নদী। উৎপত্তি জার্মানিতে চলে গেছে, সারা ইউরোপের বিভিন্ন ইউরোপের প্রত্যেকটা দেশেই এই রাইন নদীর সংমিশ্রণ আছে, গতি আছে, ধারা আছে, নদী আছে বিভিন্ন নামে। এই রাইন নদীর পারে এক সময়
খুব দুর্বল একটা এলাকার উপর দিয়ে যে পানিটা যেত ওখানে বাদ দিল প্রতিবেশী অন্য একটি দেশ, যাতে ওই গ্রামে পানি আসতে না পারে। সেই গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত দুর্বল, ওদের কোনো নেতৃত্ব ছিল না, গুরুর মতো নেতৃত্ব ছিল না ওখানে। ফলে কি হয়েছে, ওই নদীর পানির অভাবে বহু মানুষ মারা গেছে। আন্দোলন হয় না। তখন একদিন দেখা গেল ওই রাইন নদীর উপরে বাঁধের সুরে বাঁশি বাজাচ্ছে, প্রতিদিন সে বাঁশি বাজিয়ে মানুষ শোনে। একদিন এলাকার লোকজন চিন্তা করলো কি এই লোকটা বাঁধের পর যে বাঁশি বাজায় হাতে কি ব্যাপারে জিজ্ঞেস করে দেখি, যাই তো সবাই গিয়ে বললো যে তুমি প্রতিদিন রাতে এখানে কেন বাঁশি বাজাও, কেন এখানে বাঁশি বাজাতে? বড় সে বাঁশি ছিল কিরকম করুন, ওই আওয়াজ শুনলে কান বাজে ওটা কানে না, এরকম ভাবে বাঁশি বাজাতো। সে লোকটা তখন বললো কি করবো, তোমরা দুর্বল, আমি দুর্বল, কিছু করার নাই, তো আমি করুন সুরে বাঁশি বাজাই, আমার বাঁশি আওয়াজ শুনে তোমরাই বাঁধের উপরে আসবে, সকলে বসে একত্রে আমরা কান্না করব, চোখের পানিতে এই বাঁধ ভেঙে যাবে একদিন। এইটা বলেছিল সেই বাঁশি বাদক। আজকে আমি সে কথা বলতে চাই না, আমি একটা বাস্তব ঘটনা বললাম। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না, আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হোক কাল, কাল না হয় পরশু দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না। শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি, যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে, মানুষের ভাষাকে বুঝতে পারবে, যেই সরকার মানুষের দাবি দাওয়াকে পূরণ করার মতো ক্ষমতা রাখবে। কিছুদিন আগে যেই সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনো পূরণ করার মতো সক্ষমতা রাখত না। রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করত। প্রিয় ভাইরা, আমরা কি আমাদের কাছে কি ভারতের কোন জেলা পাওয়া নাই? অনেক অনেক কিন্তু আছে, ভুলে যাবেন না, অনেক কিছু আছে আমাদের কাছে। ট্রানজিট আছে আপনাদের, আমাদের কাছে আমাদের পোর্ট আছে, মংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো, বাকালকে মনে রাখবেন। আমরা হিসাব করবো আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে, সেটা না হলে আমরাও ছাড়ব না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অগ্নি নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একটা কথা ঘোষণা করে, প্রয়োজনে যদি আবারও প্রোগ্রাম হয়, যদি আমার সুযোগ থাকে, বয়স এবং সামর্থ্য বেলায় ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি। শুধু তাই না, পরম দয়ালু করুন আল্লাহর কাছে দোয়া করছি, ইনশাআল্লাহ একটা ছোট ভাই দুদু ভুলে ভুলে ফেলছে, কিভাবে জানি না কেন যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয়। আল্লাহ তাআলা তার মধ্যে সুলতান আন্দোলন দিক, আমি যেখানে যাবো সেই আন্দোলন দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। মহারাজ জিন্দাবাদ। জাগো নারে, জাগো নারে, জাগো নারে। সম্মানিত ইস্তফারের জেনারেল, যেদিকে তাকিয়ে দেখছি শুধু মানুষ আর মানুষ। রংপুর বেড়ে উঠেছে,
রংপুরকে আর বৈষম্যের মধ্যে ফেলানো যাবে না। বক্তব্য নয়, আমরা এখন পদযাত্রায় শরীর আমাদের সঙ্গে 2 রাত 2 দিন তিস্তা পড়েছিলেন, মাত্র 3 মাইল পথ আমরা হাঁটতে পারবো না। হাত তুলে দেখা যায় সবাইকে ধন্যবাদ। সব জেলার নেতৃবৃন্দ, আমার নীলফামারী, আমার রংপুর, আমার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পদযাত্রার কাজ এখন শুরু করবো। সবাই আমাদের সঙ্গে হাঁটবেন, গণতন্ত্র মুসলমান দেবেন, রংপুর থেকে বাংলাদেশ বিশ্বকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সুশৃঙ্খল ভাবে এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে, আমরা জেলার স্কুলে দেওয়া শেষ হবে, ওখানে সমাপ্তি ঘোষণা করবো। নানু ভাই ভিডিও হইতেছে। সবাই গাড়ি যাস না। চেয়ার